এতদিন আমরা যে যে ফর্মুলা গুলো শিখছি ওই ফর্মুলা গুলার এখন প্র্যাকটিক্যালি আমরা একটু প্রয়োগ করব। এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা আমরা ইন ফিউচারে যখন আমরা আরো কাজ শিখবো ওইগুলা তখন করব। তো এই ড্যাশবোর্ডটা তৈরি করতে তো আমাদের একটা ডাটাবেস তৈরি করা লাগছে বা একটা এক্সেল ফাইল তৈরি করা লাগছে। ওই ফাইলটার মধ্যে কিছু ফর্মুলা দেওয়া লাগছে, ওই ফর্মুলা গুলো আমরা অলরেডি শিখে আসছি। এখন শিখবো যে ওই ফাইলটার মধ্যে কিভাবে আমরা ওই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করব, কিভাবে একটা সুন্দর ডাটা এন্ট্রি করার জন্য একটা শিট তৈরি করব। যেমন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আছে এরকম, একটা ডাটা শিট আছে যেখানে যে আমাদের এখানে হোল ডাটাগুলো এন্ট্রি হচ্ছে। এই আজকের টপিক হচ্ছে আমাদের এই ডাটাবেসটা তৈরি করা। এখানে যেখানে আমরা হচ্ছে প্রতিদিনের ডাটাগুলো এন্ট্রি করবো আর কি। এখানে এই জিনিসগুলো হচ্ছে আপনারা করব। তো আমি একটু আগে বলে দিই যে আসলে জিনিসটা কি বা এই শিটটা কি। এখানে এটা হচ্ছে একটা অডিট রিপোর্ট অ্যানালাইসিস ফাইল। একটা অডিটের যখন আপনি অ্যাজ এ অডিটর হিসেবে কোনো অডিট করেন, ওই অডিটের ডাটাটা কিভাবে ট্র্যাক করবেন, ওই ট্র্যাক করার জন্য এই ফাইলটা তৈরি করা হয়েছে। এখানে যখন আপনি এই শিটের মধ্যে ডাটা এন্ট্রি করবেন তখন আপনাদের এই ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি আপনাদের ওই ডাটাটা ভিজুয়ালাইজ হয়ে যাবে। যেমন আপনারা টপ 10 ডিফেক্ট গুলো অ্যানালাইসিস করতে পারবেন, টপ 10 ডিফেক্ট পাস কিউ এগুলো অ্যানালাইসিস করতে পারবেন, টপ 10 টপ লেস ডিফেক্ট কিউআই পাস যারা হচ্ছে সবচেয়ে কম ডিফেক্ট পাস করছে এই তাদের লিস্ট গুলো আপনি পেয়ে যাবেন। এবং অডিটর চেক স্ট্যাটাস, কোন অডিটরটা হচ্ছে কি পরিমাণ চেক করতেছে, কি পরিমাণ ডিফেক্ট পাস করতেছে, এরকম স্ট্যাটাসটা পেয়ে যাবেন। তারপর এখানে হচ্ছে টপ চেক লিস্ট, টপ 10 চেক লিস্টটা এখানে পেয়ে যাবেন। তারপর ডেট ওয়াইজ ডিফেক্ট পাস, কোন ডেটে আপনার কি পরিমাণ ডিফেক্ট পাস হচ্ছে ওই জিনিসটা এখানে দেখতে পাবেন। যেমন এখানে 15 তারিখে হচ্ছে সবচেয়ে বেশি ডিফেক্ট পাস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 51 পিস। তারপর এখান থেকে হচ্ছে ডেট ওয়াইজ ফিল্টার করার জন্য যে আমি 1 তারিখে ডাটাটা দেখবো, 1 তারিখে ক্লিক করলে হচ্ছে আমার পুরো ড্যাশবোর্ডটা 1 তারিখের ডাটাটা ফিল্টার হয়ে যাবে। আমি যদি 15 তারিখ দেখি বা 25 তারিখ দেখি, এইরকম আমাদের ডেট অনুযায়ী ডাটাটা ফিল্টার হয়ে যাবে। তারপর আমরা এখানে রাখছি হচ্ছে মান্থ ফিল্টার করার জন্য, যে আমি কোন মাসের ডাটাটা দেখতে চাই। ওই মাসে যদি ক্লিক করি তাহলে আমার ওই মাসে ডাটাটাই আমার এখানে ভিজুয়াল হবে। তারপর 3টা গ্রুপে ডাটা এন্ট্রি করা আছে, আমরা চাইলে গ্রুপ ওয়াইজও দেখতে পারি অথবা ইয়ার ওয়াইজ। এখানে যেহেতু একটা বছরের ডাটা এন্ট্রি করা, এই জন্য 2024 সাল আসছে। তার নিচে আমরা এখানে দেখতে পারবো কিউআই দের পারফরমেন্স, কোন কিউআই দের কি পরিমাণ পারফরমেন্স আছে সেটাও আমরা এখানে আহ, দেখতে পারবো। প্লাস হচ্ছে যে এখানে ডিটেলস বাটন দেওয়া আছে, এই ডিটেলস বাটনে ক্লিক করলে হচ্ছে এদের সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। তাহলে চলুন দেখা যাক এইরকম একটা ফাইল তৈরি করার জন্য প্রথমে ডাটা শিটটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, ডেটা শিটটা আমি আগে একটু এক্সপ্লেন করি যে ডেটা শিটের মধ্যে আমার আছে কি। এখানে প্রথমে আছে যে ডেট, তারপর গ্রুপ, অডিটর নেম, অডিটর আইডি, কিউআই আইডি, কিউআই নেম, ডেজিগনেশন, তাদের ইউনিট অথবা গ্রুপ। তারপর আমরা যেই স্টাইলের অডিট করছে ওই স্টাইলের জব নাম্বার, তারপর এখানে বায়ার নাম্বার, স্টাইল, কালার, কাটিং নাম্বার, এই যাবতীয় যা যা তথ্য আছে এই তথ্যগুলো আমরা এখানে দেব। তারপর এই যে এখানে হচ্ছে ডিফেক্ট, কি কি ধরনের ডিফেক্ট মূলত থাকে ওই ডিফেক্ট গুলো এখানে উল্লেখ করা আছে। এই ডিফেক্ট গুলোর মধ্যেই যে যে কটা ডিফেক্ট আসবে সেখানে এরকম ভাবে এন্ট্রি করে দেওয়া হবে। তাহলে হচ্ছে আমার ওই সামারিটা তৈরি হয়ে যাবে। এখন এরকম একটা ফাইল কিভাবে তৈরি করবো, ধরুন আমি নতুন করে একটা এক্সেল ওপেন করে নিই। নতুন করে একটা এক্সেল ওপেন করছি। এবার এখান থেকে সহজ করার জন্য আমি শুধুমাত্র এই হেডারটা সিলেক্ট করে নিই, যে এখানে যা যা আছে আমরা এই হেডারটা কপি করে নিই। ওকে, আমাদের হেডারটা কপি করা হয়ে গেছে। এখান থেকে প্রথমত এই ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমরা যে টেবিলটা তৈরি করব বা ডাটা টেবিলটা তৈরি করব, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ওই টেবিলটা হচ্ছে একটা টেবিল ফরম্যাটে থাকতে হবে। টেবিল ফরম্যাট আসলে কিভাবে করা যায়, টেবিল ফরম্যাট কোনগুলো? আমরা তো নর্মালি যেভাবে লিখতেছি এটা কিন্তু আসলে কোনো টেবিল ফরম্যাট না। টেবিল ফরম্যাট করার জন্য আমরা পুরো টেবিলটাকে একটা একটা রো নিচে রেখে সিলেক্ট করে নেব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 3 প্রেস করব। কন্ট্রোল 3, তাহলে এই যে এখানে চলে আসবে ক্রিয়েট জি। টেবিল, একটা ডায়লগ বক্স। এখানে আমরা এই যে এখানে লেখা আছে যে মাই টেবিল হ্যাজ এ হেডার,
আমাদের টেবিলে একটা হেডার হুম। অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এই জন্য আমরা এটা এখানে চেকবুকে ক্লিক করে দেবো যে আমাদের টেবিলের মধ্যে অলরেডি একটা হেডার দেওয়া আছে, এই হেডারটা দিয়ে হেডার। আমরা কাজ করতে চাই। So, আমরা ওকে প্রেস করলে এই যে আমাদের হুম। এটা একটা টেবিল তৈরি হয়েছে, এবং এখানে দেখেন একটা নতুন করে ট্যাব চলে আসছে টেবিল ডিজাইন নামে। এটা এটা কিন্তু আগে ছিল না, দেখেন বাইরে যদি কোথাও ক্লিক করি এটা আসে না, শুধুমাত্র এই টেবিলে ক্লিক করলে আমাদের এটা আসতেছে। তারপর চাইলে এই যে এই হুম। ড্রপ ডাউন অপশন গুলো আমরা এখান থেকে উঠাই দিতে পারি যদি প্রয়োজন পড়ে, তাহলে এই যে ফিল্টার বাটনটা আমরা অ্যাড করতে পারি, আবার ওটাও দিতে পারি। আমরা আপাতত ওঠাই রাখলাম, পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে আমরা এটা দিব। আচ্ছা, তারপর ধরেন আমরা এখন ডাটা এন্ট্রি করতেছি, আমরা যদি একটা ডেট লিখি, সাপোজ আজকের ডেটটাই লিখলাম, যে আজকে ডেট লিখলাম, এখন কোন গ্রুপে ডাটা এন্ট্রি করতেছি আমাদের তো অবভিয়াসলি ওই গ্রুপটা দিতে হবে, তাই না? তো ধরেন হচ্ছে আমরা হুম। গ্রুপ ওয়ান দিলাম, গ্রুপ ওয়ান। হুম। সাপোজ গ্রুপ ওয়ান দিলাম। তারপর হচ্ছে আমরা অডিটর নিলাম, অডিটরের একটা নাম দিলাম যে মিস্টার করিম। হুম। মিস্টার করিম, তার একটা নিজস্ব আইডি সাপোজ হচ্ছে 1 2 3 4, এই আইডিটা দিলাম। তারপর যেই অডিটর যেই কিউ এর অডিট করছে ওই কিউ এর আইডিটা দেবো আমরা হচ্ছে 4 5 6। আমরা একটা ডামি ধরে নিচ্ছি, চিন্তা করতেছি যে আসলে জিনিসটা হুম। কিভাবে হতে পারে। তারপর আমরা ফর্মুলা গুলা অ্যাপ্লাই করবো যে কোন জায়গায় কোন কোন ফর্মুলাটা আমরা দিতে পারি। তারপর ধরি ওই কিউ এর নেম হচ্ছে আহ আব্দুর রহিম। হুম। এই হচ্ছে তার কি ডেজিগনেশন, তার ডেজিগনেশন হচ্ছে কিউআই বা কি কোয়ালিটি হয়? ইন্সপেক্টর আমরা যেটা লিখতে পারি। তারপর তার ইউনিট হুম। বা তার গ্রুপ কি, হ্যাঁ তার গ্রুপও আমরা ধরে নিলাম যে গ্রুপ ওয়ান, ওয়ান। গ্রুপ ওয়ান এর ছিল। হ্যাঁ, এখন আসে হুম। হচ্ছে আমরা যে স্টাইলটা বা যেই গার্মেন্টসটা বা যে প্রোডাক্টটা আমরা অডিট করতেছি ওই প্রোডাক্টের জব নাম্বার কত। সাপোজ আমি জব নাম্বার দিলাম 2025, এটা একটা জব নাম্বার দিয়ে দিলাম, এটা যদিও কোম্পানি থেকে দিয়ে হুম। দেয়। তো বায়ার দিলাম হচ্ছে আমরা, আমাদের বাংলাদেশে তো অনেক বায়ারই আছে, আমরা দিলাম হচ্ছে গিয়া বায়ার ওয়ান, সাপোজ বায়ার হুম। ওয়ান হচ্ছে হুম। এই ডাটাটা। তারপর এই বায়ারের যে স্টাইলটা, সাপোজ একটা স্টাইল আমরা লিখলাম, জাস্ট স্টাইল ওয়ান। তারপর স্টাইল বা অর্ডার নাম্বার যদি কোনো থেকে থাকে আমরা অর্ডার নাম্বারটা দিলাম, তারপর একটা যে কোনো একটা কালার, সাপোজ আমরা হচ্ছে হোয়াইট কালারটা দিলাম। আর তারপর একটা কাটিং নাম্বার, সাপোজ 20 নম্বর কাটিং, সাইজ কত, সাইজ হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এই হুম। মিডিয়াম সাইজের কাট প্যানেলটা বা গার্মেন্টসটা হচ্ছে বা প্রোডাক্টটা হচ্ছে আমরা অডিট করতেছি। এখন টোটাল চেক হুম। কোয়ান্টিটি কত, চেক যেটা কোয়ান্টিটি অবশ্যই 30 আমাদের পিস। থাকে চেক কোয়ান্টিটি, সাপোজ আমাদের 20 পিস। তারপর ডিফেক্ট হুম। কোয়ান্টিটি, ডিফেক্ট কোয়ান্টিটি অবভিয়াসলি আমাদের যে যে ডিফেক্ট গুলো এন্ট্রি করবো ওইটার উপর কাউন্ট করে আসবে। সাপোজ এখন আমরা দিলাম 5 পিস আমরা ডিফেক্ট পাইছি, ঠিক আছে, তাহলে হুম। এখন পার্সেন্টেজ কত, 20 পিসের মধ্যে 5 পিস যদি হয়, 25% হচ্ছে আমাদের ডিফেক্ট পার্সেন্টেজ বা হুম। ডিএইচও যেটা আমরা বলে থাকি। ওকে, তাহলে আমাদের এখানে ওকে কোয়ান্টিটি বা রেকটিফাই কোয়ান্টিটি কত আছে। এই যে আমাদের 5 পিস ডিফেক্ট পাইছি বা 5টা প্যানেলে হুম। ডিফেক্ট পাইছি, ওই জায়গা থেকে আমাদের কতটুকু আমরা রেকটিফাই করতে পারছি, কতটুকু ওকে কোয়ান্টিটি আছে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখানে এন্ট্রি করবো। সেম 5টার ভিতরে মনে হয় 3টা ওকে করতে পারছি। তারপর এই যে আর আমরা 2টা। 3টা ওকে করতে পারছি। তারপর এখন রেকটিফাই পার্সেন্টেজ কত, আমরা যে 3টা ওকে করলাম এটা রেকটিফাই পার্সেন্টেজ কত, সাপোজ আমি ধরে 15%। নিলাম 10%, পরেরটা দিলাম 15%, 3টা তো 15% আসবে। 15%। 15% হচ্ছে আমাদের রেকটিফাই কোয়ান্টিটি। তারপর এটা কি হুম। পাস হয়েছে না ফেল হয়েছে, এরকম একটা যদি আমরা চিহ্ন দিই, ধরেন আমরা এখানে পাস ফেলের জন্য আমরা একটা চিহ্ন দেবো, যে এই যে এরকম একটা টিক মার্ক দেবো, হ্যাঁ এই যে হুম। এটা পাস হয়েছে এই জন্য এখানে একটা টিক মার্ক, মানে এটা কি পাস, যদি হুম। ফেল হতো তাহলে পাস। ফেলের এখানে টিক মার্ক থাকতো বা ক্রস ক্রস, চিহ্ন দিতাম। এটা থাকতো। হ্যাঁ, এই অ্যারো চিহ্নটা কিভাবে নিয়ে আসলেন? দেখাবো। অ্যারো চিহ্নটা হচ্ছে আমরা হচ্ছে উইন্ডোজ বাটন ধরে আমাদের যে কিবোর্ডের মধ্যে যে ডট, হ্যাঁ যেটাকে আমরা ডট, হুম। উইন্ডোজ ধরে ডটে চাপ দিলে চলে আসবে। ডটে চাপ দিলে চলে আসবে। এখান থেকে আপনাকে হচ্ছে খুঁজে নিতে হবে, এখানে অনেক ইমেল ইমোজি আছে যেটা আমরা মোবাইল ইউজ করি না, ইমোজি, ওই ইমোজি গুলো হচ্ছে। হুম। আচ্ছা, তারপর আচ্ছা। এখানে পাস কোয়ান্টিটি, ফেল কোয়ান্টিটি, ডিফেক্টের নামগুলো যে কি কি ধরনের ডিফেক্ট, যেমন হুম। হচ্ছে হোল, স্ল্যাব, ওয়েল স্পট, লুপ আউট, এই ডিফেক্ট গুলো আমার এখানে আছে। এখন আমি যে অডিট করতে যে যেই ডিফেক্টটা পাইছি, যে কত পিস পাইছি, ওই রকম ভাবে আমরা হচ্ছে ইন্ডিকেট করে দেবো যে এখানে এত পিস পাইছি, এখানে এত পিস পাইছি, এই হচ্ছে আহ, হুম। ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে হুম। আমাদের অডিট রিপোর্টের মোটামুটি একটা সামারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি আমরা ডাটা এন্ট্রি করতে থাকি তাহলে আমাদের হিউজ টাইম লাগবে, ডাটা এন্ট্রি করতে অনেক সময় লাগবে। তো আমরা এখানে হুম। অনেকগুলো জায়গায় ফর্মুলা ব্যবহার করতে পারি যাতে আমাদের সময়টা
কম লাগে, যেরকম কম কোথায় লাগে। কোথায় ফর্মুলা ব্যবহার করতে পারি, এই যে আমাদের অডিটর নেম, হ্যাঁ, এই নেম গুলো যদি আমরা আগে থেকে ডিফাইন করে রাখি, যে আমাদের অডিটর আইডি দিলে নাম গ্রুপ এগুলো চলে আসবে, তাহলে কিন্তু আমাদের এই হুম, জায়গায় গ্রুপ এবং নামটা লেখা বেশি লাগবে না। লেখালেখি করা লাগবে না। সেম ভাবে কিউআই এর জায়গায় যদি শুধু আমরা আইডি দেই এবং কিউআই নেম ডেজিগনেশন তার ইউনিট এগুলো চলে আসবে অটোমেটিক্যালি, তখন আমাদের আর এই জিনিসগুলো লিখতে হচ্ছে না। লিখতে হবে না। ঠিক আছে। তারপর আবার হুম, একই ক্ষেত্রে যেমন যদি আমরা যে একটা জব লিখি, ওই জবের কোন স্টাইল কি সবগুলো আমাদের চলে আসবে, ওইরকম ভাবে আমরা ফর্মুলা দিয়ে দিতে পারি, বা একটা স্টাইল লিখলে ওই স্টাইল অনুযায়ী আমার জব নাম্বার, স্টাইলের জব কত সেটা চলে আসবে। স্টাইলের বায়ার কি, হ্যাঁ, অর্ডার নাম্বার, এই জিনিসগুলো চলে আসবে। শুধুমাত্র কালারটা আমরা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি, অথবা কালারটাও অটোমেটিক্যালি করা যায়। ঠিক আছে। হুম, তাহলে এই জিনিসগুলো আমরা করলে, যেমন এই যে ডিএচও পার্সেন্টেজটা আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, যে ডিএচও পার্সেন্টেজটা অটো চলে আসবে, রেক্টিফাই পার্সেন্টেজটা হুম, আমাদের অটো চলে আসবে, এটা পাস হয়েছে না ফেল হয়েছে এই জিনিসটা আমাদের অটো কাউন্ট করে চলে আসবে। চলে আসবে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি ফর্মুলার মাধ্যমে। তাহলে দেখি কিভাবে ফর্মুলা দিয়ে জিনিসটা আসলে করা যায়। ওকে। হুম, প্রথমত যে ডেট, তো আমরা হচ্ছে নর্মালি ডেট দেব, হুম, গ্রুপ এবং ইউনিট, অডিটর আইডি এবং অডিটর নাম এবং গ্রুপ, এই দুইটা জিনিস আমরা অটোমেটিক্যালি নিয়ে আসতে চাইছি, তাহলে তো আমাদের একটা ডাটা সোর্স লাগবে, বা ডাটাটা থাকতে হবে কোথাও, হুম, তাই না? তাহলে আমরা একটা নতুন শিট নিলাম, এই হুম, শিটটার নাম দিলাম হুম, হচ্ছে আহ যে কোনো একটা নাম দিতে পারি, যে আমরা হচ্ছে এমপ্লয়ি ডাটা দিলাম। হুম, এমপ্লয়ি ডাটা, যেখানে হচ্ছে আমাদের এমপ্লয়ীদের ধরেন হচ্ছে আইডি নাম্বার থাকবে, তাদের হুম। নাম থাকবে, তাদের ট্যাগ আইডি নাম্বার গুলো থাকবে, হ্যাঁ। রেজিগনেশন থাকবে, এবং হচ্ছে তাদের ইউনিট অথবা গ্রুপ থাকবে, যেটা আমরা আমরা গ্রুপই লিখি, যে তাদের গ্রুপ থাকবে, এই কয়েকটা জিনিস। ওকে। হুম, ঠিক আছে। তাহলে আমরা এটাকে প্রথমত হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে টেবিল ফরম্যাটে করে নাম, দিব। তাহলে আমার কাজ আইডি, করতে সুবিধা নাম, হবে। কন্ট্রোল টি প্রেস ডেজিগনেশন, করে টেবিল গ্রুপ। ফরম্যাটে নিয়ে নিলাম। এবার আর হচ্ছে আমরা আইডি দিই। আমরা র্যান্ডমলি কিছু আইডি দিলাম, 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে 10টা আইডি দিলাম, এখানে নাম লিখলাম হচ্ছে 10 জনের নাম এখানে আমরা লিখে ফেলেছি, এবং হচ্ছে তাদের কিছু ডেজিগনেশন। আচ্ছা, মোটামুটি আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। এখানে আমাদের অডিটরদের এবং কিউআইদের নামের একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখান থেকে হচ্ছে আমরা এই আইডি অনুযায়ী লুক আপ করে আমাদের এই টেবিল, এই যে ডাটা এন্ট্রি শিট আছে এই শিটের মধ্যে নিয়ে আসবে। এখন যদি আমরা গ্রুপটা নিয়ে আসতে চাই প্রথমে, তাহলে আমরা কি কি ফর্মুলা শিখছিলাম যে নিয়ে আসার জন্য? ম্যাচ ইন্ডেক্স হচ্ছে একটা ফর্মুলা হতে পারে, লুক আপ হতে পারে, ভি লুক আপ হতে পারে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আমরা ইউজ করতে হুম, পারি। তো হুম, আমি, আপনারা যে কোনো ফর্মুলা ইউজ করতে পারেন, আমি হচ্ছে এখন ম্যাচ ইন্ডেক্স দিয়ে আপনাদেরকে দেখাই। আহ, আমরা ইন্ডেক্স ফর্মুলাটা ব্যবহার করব, ম্যাচ ইন্ডেক্স। ইন্ডেক্স রেফারেন্স, রেফারেন্সটা হচ্ছে আমাদের গ্রুপ, সম্পূর্ণ গ্রুপটা আমরা সিলেক্ট করে দিলাম, তারপর কমা ম্যাচ। ম্যাচের হচ্ছে লুকআপ ভ্যালু, প্রথম ক্রাইটেরিয়া লুকআপ ভ্যালু হিসেবে আমরা যে আমাদের যে অডিটর আইডি সেই সেলটা ছিল, ওই সেলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর কমা লুকআপ অ্যারে, এই আইডিটা আমরা কোন অ্যারেতে খুঁজবো? আমরা হচ্ছে এই যে আমাদের যে অডিটের আইডি, ওই আইডির অ্যারেতে খুঁজবো। তারপর হচ্ছে কমা, এখন এটাকে আমরা লেস দেন, আমরা হচ্ছে এক্সিট 0 দেবো, এক্সিট ম্যাচের জন্য 0 দেবো। তারপর ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে দেখবো আমাদের ডাটাটা চলে আসছে। এখন নট অ্যাপ্লিকেবল কেন? কারণ আমরা এখানে কিন্তু কোনো আমি আইডি এখনো ব্যবহার করিনি। আমরা যদি এখানে একটা আইডি ব্যবহার করি, যে আইডি হচ্ছে 3, এই 3 আইডির গ্রুপ কি? গ্রুপ হচ্ছে 1। এখন তার নামটা যদি নিয়ে আসতে চাই, ঠিক সেম একই ফর্মুলা আবার এখানে অ্যাপ্লাই করবো, ইকুয়াল ইন্ডেক্স, প্রথমে রেফারেন্স, যেহেতু আমরা অডিটর নেম চাচ্ছি, এখান থেকে যে আমাদের নেমটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর কমা ম্যাচ। আপনারা চাইলে অডিটের ডাটা এবং কিউ এর ডাটা দুইটা দুইটা টেবিল করতে পারেন, কিন্তু আমি একটা টেবিলের মধ্যে ডিফাইন করে দিছি। ঠিক আছে। এটা হচ্ছে লুকআপ, আলাদা আলাদা টেবিল করা যায় সেটা একটা। কমা হুম, লুকআপ এরে, এই আইডিটা যেখানে থাকবে এই এখানে আছে, কমা 0, ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে এই যে থ্রিতে আমাদের নামটা চলে আসছে কি? মিস্টার এমডি নাহিদ, নামটা হচ্ছে এমডি নাহিদ। এখন যদি আমরা আইডিটা চেঞ্জ করি, তাহলে কি হয়ে যাবে? নামের সাথে সাথে চেঞ্জ হবে।
আইডির সাথে সাথে কি নামও চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা যখন নিচে নিচে এখন এন্ট্রি করবো সেম ভাবে নামটা চলে আসবে, যেই আইডি লিখবো ওই আইডির নাম চলে আসবে। আচ্ছা, তারপর কিউআই তে আসি। কিউআই যদি আমরা এন্ট্রি করি 4 5 দুইটা আইডি দিলাম, এই 4 5 এর জন্য কিন্তু আমাদের এখানে কোনো ডাটা এখনো আসে নাই। 4 5 এর জন্য এই যে কিউআই নেম, তার ডেজিগনেশন, ইউনিট বা গ্রুপ, এই জিনিসগুলো ডাটা সেম একই ফর্মুলা। আমি এক্সপ্লেন করতেছি না, জাস্ট লিখতেছি। দেখেন, কোনো প্রবলেম হলে না বুঝলে বললেন। আচ্ছা, এই জায়গার মধ্যে সিলেক্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে পুরোটা এইভাবে সিলেক্ট না হয়ে যায়। আপনারা এই যে আইডির উপর যখন এরকম আসবে ক্লিক করলে শুধু এই যে এতটুকু সিলেক্ট হবে, তাহলে এই টেবিল যখন এক্সটেন্ড হবে সাথে সাথে নিয়ে নিবে, ওটার জন্য সমস্যা নেই। যেহেতু এটা আমাদের টেবিল ফরম্যাট, এটা অনেকটা ফ্লেক্সিবল, সো ওইভাবে নিয়ে নিবে। এই যে আমাদের এখানে এখন নাম চলে আসছে। কিন্তু সূত্র বসানোর ক্ষেত্রে ইন্ডেক্স ভিলুকআপ এটা তো প্রায় সেমই একই এতেই একই আসে একই, না। আপনারা আমার যেটা এটাতে যেটা যেটা খুশি ও যেটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হয় ওইটাই ব্যবহার করবেন। আমাদের তাহলে এখন শুধুমাত্র যদি আমরা এই দুইটা আইডি, অডিটরের আইডি এবং কিউ এর আইডি লিখি, তাহলে কিন্তু আমাদের এতটুকু ডাটা এন্ট্রি হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে অনেকটা সময় বেঁচে যাবে, তাই না? হুম ওকে, তাহলে আমরা যদি নেক্সটে আসি জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রেও একই ফর্মুলা, একই জিনিস, শুধুমাত্র টেবিলটা হবে আমাদের কি একটু ভিন্ন, তাই না? জব বায়ার স্টাইল মানে আমরা যেখানে অডিটরের নাম আর আইডি বসাইতাম এরকম এইখানে জব আর আইডি এটা বসে সাজায় নিতে হবে। এক্স্যাক্টলি। এখন আহ, একটা বায়ারেরও তো অনেকগুলো জব হতে পারে, তাই না? একটা হুম স্টাইলের কিন্তু একটাই জব, একটা স্টাইলের একটাই জব। সো এখানে আমরা একটাই জব। ইউনিক নাম্বার হিসেবে স্টাইলটাকে ডিফাইন করতে পারি, যে স্টাইল দিয়ে হচ্ছে কি আমরা জব নাম্বার, বায়ার এবং হচ্ছে কারণ স্টাইল। একটা জব দিয়ে 3 4টা স্টাইল আছে কিন্তু একটা স্টাইল দিয়ে একটা জব, সেক্ষেত্রে আমরা স্টাইলটারে আইকন হিসেবে ধরতে পারি। তাহলে আমরা নতুন করে আরো একটা শিট নেই, যেখানে হচ্ছে আমরা এটার নাম দিলাম কি, বায়ার ইনফরমেশন, বায়ার ইনফো, ঠিক আছে। তো বায়ার ইনফো থেকে আমরা একটা ডাটা শিট দিই। বায়ার ইনফোতে আমাদের কি কি থাকবে? জব, বায়ার, স্টাইল, অর্ডার, এই কয়েকটা জিনিস থাকবে। আমরা এগুলোকে কপি করে নিলাম, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে প্রথমত হচ্ছে আমরা এটাকে টেবিল ফরম্যাট করে নেব, কন্ট্রোল টি প্রেস করে। ওকে, আমাদের টেবিল ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে কিছু দামি বায়ারের জব এবং বায়ার স্টাইল এগুলো লিখি, যেমন আমরা হচ্ছে আলাদাভাবে এরকম একটা ডাটা এন্ট্রি করে নিছি। এখন এই ডাটার উপর বেস করে আমাদের এখানে আবার সেম ফর্মুলাটা ব্যবহার করব, যে আমাদের যে স্টাইল, ওই স্টাইল অনুযায়ী আমাদের কি দিবে, আমাদের হচ্ছে রিটার্ন সে আউটপুট দিবে। আউটপুট দেবে। তো আমরা এখানে জবের এখানে যদি ফর্মুলা যে ইকুয়াল ইন্ডেক্স বায়ার ইনফোতে এসে আমাদের হচ্ছে এখন জব নাম্বারটা দরকার। জব নাম্বারটা হচ্ছে আমাদের রেফারেন্স
ম্যাচ কিসের সাথে ম্যাচ করবে, আমাদের স্টাইলের সাথে ম্যাচ করবে। স্টাইলের সাথে ম্যাচ দেন করবে। কমা, স্টাইলটা আমাদের কোন এরিতে আছে, আমাদের স্টাইলটা হচ্ছে এখানে এই এরিতে আছে। তারপর হচ্ছে কমা, জিরো, ডাবল ব্রেকেট, এন্টার। তাহলে এখন নট অ্যাপ্লিকেবল। এখন যদি আমি একটা কোনো স্টাইল এখান থেকে তুলে নিয়ে আসি, তারপর এই স্টাইলটা আমি এখান থেকে তুলে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে এই স্টাইলের আমার কি কি চলে আসছে, জবটা চলে আসছে কত, 17। আমি যদি এখানে আরেকটা স্টাইল নিয়ে আসি, সাপোজ আমি এই স্টাইলটা নিয়ে আসলাম, তাহলে এই স্টাইলের জব চলে আসছে কত, 32। এখন এগুলো কোন বায়ারের, এটা কিভাবে আসবে, সেম একই ফর্মুলা আমরা ব্যবহার করব। ইন্ডেক্স রেফারেন্স হিসেবে আমাদের বায়ার থেকে, এখান থেকে বায়ার, কমা, ওকে, এই যে আমাদের এখন কিন্তু বায়ারের নামটা চলে আসছে, ঠিক আছে। এরপর যদি আমরা হুম। স্টাইলের যে অর্ডারটা যদি আমরা চিন্তা করি যে এখানে অর্ডারটাও আছে, সেম ফর্মুলা দিয়ে আমরা তাহলে অর্ডারটাও নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পারছি। কোনো সমস্যা আছে কারো এখানে, সমস্যা থাকলে বলতে পারেন। বুঝতে পারছি, মানে নিয়ম অনুসারে তো এইভাবে যেটা বুঝতে পারছি, এটা নাকি এখন মেন কথা হচ্ছে সাজানোর বিষয়টা, এটা আমি ঠিক মতন সাজাই নিতে যখন পারবো কাজ কিনা, করবেন যেমন তখন আপনারা ওই কাজ করতে করতে দেখবেন আপনাদের হয়ে সূত্র গেছে। আপনি বসানোর যখন কাজ সিস্টেমটা, করবেন না তখন সূত্র আপনি আসলে কোনো কিছুই করতে পারবেন না। এটা সূত্র বসার সিস্টেমটা যদি ডানেরটা না বসে বামেরটা বসে, তাহলে ভুল ইনফরমেশন আসবে, মানে এটাই আর কি সাজানোটা। যেমন আমি ওই আপনারা যে প্র্যাকটিস করবেন, একবার ডানেরটা রেজাল্ট বসায় শিটে দেখবেন পার্সেন্ট। কি হয়, একবার বামেরটা বসায় দেখবেন কি হয়। প্র্যাকটিস করলে আপনাদের সমস্যাটা হ্যাঁ। বের হয়ে আসবে। ওকে, তারপর আসছে হচ্ছে কাটিং নাম্বার। আমরা ওই যে অডিটর করছি ওই অডিটর অনুযায়ী আমরা কাটিং নাম্বার দিয়ে দিব। সাইজ যেটা আছে আমরা ধরেন ওই সাইজটা দিয়ে দিব। তারপর টোটাল চেক কোয়ান্টিটি আমরা যে অডিটের পেজ, ওই অডিটের পেজ থেকে দেখে টোটাল চেক কোয়ান্টিটিটা বসাই দেবো। এখন টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি, হ্যাঁ, চাইলে আমরা এখানে টোটাল ডিফেক্ট কোয়ান্টিটি ডিরেক্ট এখানে লিখে দিতে পারি, অথবা আমাদের এই যে ডিফেক্টের ঘর, এখানেই তো আমরা ডিফেক্ট এন্ট্রি করবো, তাই না? ডিফেক্টের ঘরে আমরা যে ডিফেক্ট গুলো বসাবো, এটার থেকে আসে এটা অটোটা এখানে যোগ প্লাস এক্স্যাক্টলি, হয়ে যাবে, তাহলে এটা আমাদের করা এই যায়। ডিফেক্টের ঘর থেকে হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এই ডিফেক্টটা কি করে নেবে, যোগ করে নেবে, তাই না? সূত্র হিসেবে নিয়ে নিবে, যোগ করে সূত্র নেবে, হ্যাঁ। হিসেবে যোগ করে নেবে। সাপোজ আমরা হচ্ছে এই যে ডিফেক্ট গুলো দিলাম, দেওয়ার পর এখন আমরা টোটাল ডিফেক্ট, এখানে টোটালটা কিভাবে করব, ইকুয়াল সাম, তারপর এখান থেকে ধরে আমরা হচ্ছে যে করে ডিফেক্ট আছে ওই ডিফেক্টের ঘরগুলোকে সিলেক্ট করে দিয়ে যদি এন্টার প্রেস করি, আমাদের অটোমেটিক্যালি ওই ডিফেক্টটা এখানে যোগ হয়ে চলে আসবে, তাই না? যোগ হয়ে যাবে। এখন হ্যাঁ। ডিফেক্ট পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করব, যে ডিফেক্ট কোয়ান্টিটি ভাগ হচ্ছে টোটাল চেক ইনটু 100 হচ্ছে আমাদের ডিফেক্ট পার্সেন্টেজ, তাই না? তো আমরা এখান থেকে হুম। ইকুয়াল জাস্ট ডিফেক্ট কোয়ান্টিটি ভাগ চেক কোয়ান্টিটি দিয়ে এন্টার প্রেস করলে আমাদের যে পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজটা চলে আসবে। যদি পার্সেন্টেজ ফার্স্টে না আসে, যদি কোনো নাম্বার আসে, তাহলে আপনার হোম থেকে যায় এই যে এখান থেকে যে নাম্বার ফরম্যাট, এই ফরম্যাটটা হয়তো বা জেনারেল থাকলে এই যে এরকম আসতে পারে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে তো- তখন একটা পার্সেন্ট পার্সেন্টেজ ফরম্যাটটা যোগ করে করে দিব, দিতে হবে। তাহলে এই যে এরকম চলে আসবে। চাইলে এই ডেসিমেলটাকে আপনারা রিডিউস করতে পারেন, হোম থেকে আসলে এই যে রিডিউস করতে হুম। পারেন, এখান থেকে বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। হ্যাঁ, এক ঘর পর্যন্ত হ্যাঁ। রাখলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শূন্য আমাদের, এক ঘর করে রাখেন, হ্যাঁ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে 8%, এটা হচ্ছে 42% ডিফেক্ট হুম। পার্সেন্টেজ বা ডিএইচইউ যেটাকে আমরা বলি। ওকে, তারপর রেকটিফাই হুম। কোয়ান্টিটি, সাপোজ আমরা বসাই এখানে যে রেকটিফাই কোয়ান্টিটি, আমরা এখানে একটা রেকটিফাই করতে পারছি, এখানে তিনটা রেকটিফাই করতে পারছি। এখন রেকটিফাই পার্সেন্টেজ কত, যে আমরা একটা রেকটিফাই করতে পারছি, তাহলে এখানে পার্সেন্টেজ কত আসবে, ইকুয়াল রেকটিফাই ফাইভ। কোয়ান্টিটি ভাগ চেক কোয়ান্টিটি, তাই না? তাহলে আমাদের 2% হচ্ছে যা চেক করছি তা থেকে 2% আমরা রেকটিফাই করতে পারছি ডিফেক্টের পরে। ঠিক আছে, ক্লিয়ার? পার্সেন্টেজটা আরেকবার বললেন তো। জাস্ট রেকটিফাই কোয়ান্টিটি ভাগ হচ্ছে চেক কোয়ান্টিটি। চেক কোয়ান্টিটি। হ্যাঁ, সাম দিয়ে রেক্টিফাই কোয়ান্টিটি। ঠিক আছে। হুম। এখন এই যে এটা কি পাস হয়েছে না ফেল হয়েছে, যেহেতু ডিফেক্ট পাইছে,
তার মানে এখানে ক্রাইটেরিয়া ছিল এরকম যে ডিফেক্ট পাইলেই ওই অডিট ফেল, ঠিক আছে, ফেল, ডিফেক্ট না পাইলে ওই অডিট পাস, মানে হচ্ছে 100% পাস। পাস, 100% চেক করতে হবে এবং কোনো ডিফেক্ট থাকা যাবে না, ডিফেক্ট না থাকলে হচ্ছে পাস, আর ডিফেক্ট থাকলে হচ্ছে ফেল। তাহলে এটা কিভাবে ফেল, দিব, এখানে কি ফর্মুলা ইউজ এটা করবো? তো ফেল। এখন ডিফেক্ট সাম দিয়া ওই ডিফেক্ট যদি থাকে, তাহলে এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটা জিরোতে ফেলাইতে হবে নাকি? আপনি, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। আমি বল মানে একটু একটু বুঝতেছি কিন্তু বুঝাইতে পারতাছি না, আপনি বলেন আমি মাথায় নিব আপনি আর কি। যেটা বলছেন ওইটাই, যে আমার এখানে যে ডিফেক্ট গুলো আছে যদি ওইটার সামটা জিরো না হয় তাইলে ওইটা ফেল, আর জিরো হইলে ওইটা পাস। জিরো মানে তো আমার পাস। এখানে কোনো ডিফেক্ট নাই, তাই না? তো আমরা তো হ্যাঁ। এখানে অলরেডি সাম করে রাখছি, তাহলে আমরা এটা দিয়ে কিন্তু করতে পারি, তাই না? যে ইকুয়াল ইফ এই যে টোটাল ডিফেক্ট হুম। ইকুয়াল জিরো, ইকুয়াল যদি হুম। জিরো হয় তাহলে কি জিরো আসবো? হয় তাহলে কি রেজাল্ট আসবে? হইব পাস আসবে, পাস। তাই না? ধরেন আমরা এখানে লিখলাম পাস, হ্যাঁ, পাস দিয়া। হুম। আদারওয়াইজ যদি না হয় তাহলে কিছুই আসবে না, তাহলে হবে ফেল, পরেরটার মধ্যে ফেল আসবে, এটার মধ্যে কিছু আসবে না, হ্যাঁ। কিছু আসবে না। ঠিক হ্যাঁ। আছে, তাহলে আপাতত কিছুই আসে না। এটার জন্য আমরা কি হ্যাঁ। করছিলাম, ওই যেখানে পাস দিছিলাম এখানে একটা টিক চিহ্ন ব্যবহার করছিলাম, তাই না? তো পাস লেখাটা হুম। কাইটা আমরা এখানে ওই টিক চিহ্নটা বসাই দিই, ঠিক ছিল, কি স্যাম্পলটা বসা যাবে তো? হ্যাঁ। জাস্ট ওই টিক চিহ্ন সিম্বলটা বসাই দিলাম। যদি পাস হইতো তাহলে এটা এরকম চলে আসতো। দেখেন আমরা যদি এখানে একটা নতুন ডাটা এন্ট্রি করি, জিরো করে দেই তাহলে তো পাস আসবে। সাপোজ এখানে নতুন করে একটা করি, আমরা অডিটর আইডি দিলাম হুম, 6, সমস্যা নাই। কিউআই আইডি দিলাম হচ্ছে সাপোজ 5। ওকে, তাহলে কিন্তু আমার এখানে অনেকটা ডাটা হুম। এন্ট্রি হয়ে গেছে। তারপর স্টাইল, একটা হুম। স্টাইল দিলাম, আমরা সেম স্টাইলটাই দিয়ে দিলাম, সেম স্টাইল দিলাম, হুম। কালার দিলাম হচ্ছে এটাকে আমরা হোয়াইট। তারপর কাটিং কোয়ান্টিটি দিলাম 4, স্মল, চেক কোয়ান্টিটি সাপোজ হচ্ছে চেক 20। কোয়ান্টিটি স্যার। ওকে, ডিফেক্ট কিন্তু জিরো, হ্যাঁ। রেক্টিফাই উদাহরণ হ্যাঁ। হচ্ছে জিরো। তাহলে কি আমাদের এখানে পাঁচ কি হলো, পাঁচের এখানে টিক চিহ্ন একটা স্যাম্পল চলে আসছে, চলে হ্যাঁ। আসছে, হ্যাঁ। তারপর ফেলের হুম। এখানে সেম ফর্মুলাটা আমরা আবার দেবো, যে ইকুয়াল ইফ হচ্ছে এই যে টোটাল ডিফেক্টটা কি হয়, আমরা এখানে দুই ভাবে ইউজ করতে পারি, এটা একটা দুইটা লজিক দিতে পারি। একটা হচ্ছে যদি জিরো হয় তাহলে ফেলের এখানে ক্রস আসবে, এটা একটা লজিক। আবার একটা দিতে পারি যে যদি জিরোর উপরে হয় তাইলে হচ্ছে ফেলের এখানে ঠিক আসবে। ঠিক আছে, দুইটা লজিক দিতে পারি, যে হুম। কোনো একটা দিলেই হবে। তো আমরা আগেরটা যেহেতু দিচ্ছি আগেরটা এখানে ইউজ করি, যে ইকুয়াল যদি জিরো হয় তাহলে কিছুই হবে না, আর যদি না হয় তাহলে কি আসবে, এখানে তারপর ক্রস চিহ্নটা আসবে। টিক চিহ্নটা বা ক্রস চিহ্ন যেটাই দেন ওইটাই আসবে, হ্যাঁ। আমরা টিক চিহ্ন ব্যবহার হুম। করলাম, হুম। ক্লোজ, এন্টার। এই যে যেগুলো ফেল আসছিল ওইগুলো এখানে টিক চিহ্ন চলে আসছে, যেগুলো ফেল। হ্যাঁ। ওকে, হুম। হুম। বুঝতে পারছি? ওকে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ডাটা এন্ট্রি তৈরি হয়েছে। এখন যদি আমরা এখানে ডাটা এন্ট্রি করি তাহলে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, নাকি? আমরা না। জাস্ট কি করব, আমরা এখান থেকে এসে আইডি লিখবো, আমাদের নাম চলে আসবে। এখন আমাদের এই ফর্মুলাটা যে ব্যবহার করছে এখানে আমরা আরো একটু পলিশ করতে পারি। পলিশ কিরকম, যেমন এই যে এখানে দেখেন নট অ্যাপ্লিকেবল আসতেছে, তো নট অ্যাপ্লিকেবল এই যে হুম। লেখাগুলো আসতেছে, লেখাগুলো দেখতে একটু খারাপ লাগে। তো এই জন্য এটা তো একটা হুম। ইরোর, তাই না? আমরা কিন্তু ইরোর হ্যাঁ। হ্যান্ডলিং শিখছিলাম, যে কিভাবে ইরোর গুলাকে ভ্যানিশ করে দিতে হয়, তাই না? আমরা ইফ ইরোর শিখছিলাম, মনে হ্যাঁ। আছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা এখন প্রত্যেকটা ফর্মুলা যেগুলো ইউজ করছি ওইগুলোর আগে শুধুমাত্র কি করব, ইফ ইরোর ব্যবহার করে দেবো। যে ইফ ইরোর, যদি ইরোর হয় তাহলে একদম লাস্টে এসে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে দেবো। যে যদি ইরোর হয় তাহলে আমার এখন কিছু, কোনো কিছু দরকার নাই, কোনো কিছু আসার দরকার নাই, ঠিক আছে? আমরা ইফ হুম। ইফ ইরোর লাস্টে এসে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এন্টার। বুঝতে পারছি? সেম এগুলোর ক্ষেত্রে ইফ ইরোর কমা ডাবল কোটেশন এন্টার। এই যে দেখেন এখন কিন্তু এটা ভ্যানিশ হয়ে গেছে। এখন আপনি যতই ই করেন, ট্রাই করেন, এখানে কিন্তু আর আপনার ওই এররটা আসবে না। এরর চিহ্নটা আসবে না, তার মানে আমার ওই সূত্রের সামনে ইফ এরর লেখাটা লিখতে হবে আর লাস্টে আসে ডবল কোটেশনের এখানে দিয়ে আমার ওই ক্লোজ করে দিতে হবে। জি, আপনারা চাইলে ইফ ডবল এরর। কোটেশনের ভিতরে যে কোনো কিছু লিখতে পারেন, যেটা লিখবেন ওইটাই আসবে।
আমরা তো অলরেডি দেখছি এগুলো, ওদের প্রয়োজন মতো মানে ও ও আপনারা এটা। ই পিরিয়ডের ওই যে ডবল কোটেশনের জায়গা আমি যদি একটা কোনো শব্দ লিখে দেই ওই শব্দটা এখানে শো করবে। হ্যাঁ, ও, এই যেখানে একটা ডিভিশন এরর আসছে, আমরা এই এররটাকে সলভ করতে পারি ইফ এরর দিয়ে। যদি কোনো এরর চলে আসে তাহলে এরকম চলে আসবে। হ্যাঁ, এখানেও সেম। এখানে দেখেন এখানে কিন্তু ইরর না, এই যে জিরো, এটা কিন্তু কোনো ইরর না। এটা কি কোনো ইরর? এটা কিন্তু কোনো ইরর না, এটা হচ্ছে কি যোগ করে সে জিরো পাইছে, আমাকে জিরো দিছে। তো আমরা চাই সূত্রে যে জিরোটা যাতে জিরোটা এখানে পাইছিস। না থাকুক, জিরোটা যেন এখানে না থাকুক। তখন সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে আমরা এরকম দিতে পারি যে এই টোটাল যোগফলটা যদি জিরো হয় তাহলে খালি আসবে, আর না হলে অ্যাজ ইউজুয়াল যা যোগ হওয়ার কথা তাই আসবে। হ্যাঁ, তাহলে আমরা এরকম দিতে পারি না এটা যে এই যে সামের এটা আমরা হ্যাঁ কাট করে নিই একটু। হ্যাঁ, আমরা দিতে পারি যে কি ইফ, যে সামটা, হ্যাঁ এই যে হচ্ছে আমার সাম, হুম এটা হচ্ছে আমার যোগফল, এটা সাম সমান যদি হয় জিরো, এটা সমান যদি হয় জিরো, তাহলে আমার ট্রু ভ্যালু কি, ট্রু ভ্যালু হচ্ছে কিছুই আসবে না। যদি জিরো হয় তাহলে কিছু আসবে না, আর যদি জিরো না হয় যা ছিল তাই আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখন আমাদের ওই জিরোটা এখান থেকে কি হয়ে গেছে, উঠে গেছে। ঠিক আছে, মানে ওই সূত্রটা আমার এখানে কপি করে নিয়ে ইফ এটা বসাই দিয়ে পরে আবার ওই ডাবল কোটেশন দিল মানে ওটার স্বার্থে ওটাই জিরো হলে ফাঁকা হয়ে যাবে এটা বসাই হ্যাঁ দিলেন এই তো। এই জায়গাটাতে আমি ওই আপনি কেমনে কাট কপি করে নিলেন ওটা আরেকটু একটু দেখান তো তাহলে আমার ওই জায়গাটা ক্লিয়ার হবো মানে কতটুকু সামনে আগায় দিয়ে কি করলেন ইফ হিরোর দিয়ে অতটুকু আগে না, জাস্ট হচ্ছে ধরেন আপনার এখানে কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ একদম খালি। হ্যাঁ ধরেন এই যে একদম খালি, আমরা হচ্ছে এই পুরো ফর্মুলাটাকে ডিলিট করে দিলাম। এখন হ্যাঁ আমরা যেটা বলতেছিলাম যে হুম এখানে আমরা যদি একটা যোগ করবো, যে যোগ কি ইকুয়াল সাম, যে এই সামটা যদি হয় কি জিরো, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিলাম হুম আগে একটা লজিক ইফ, ইফ যে কি এই পুরোটার সাম, তাহলে আমরা পুরোটা সাম করি, সাম এই পুরোটা, এই যে সাম পুরোটা করছি না? এবার হচ্ছে হুম ব্র্যাকেটটা ক্লোজ করে এই সামের যোগফলটা যদি জিরো হয়, হুম এই সামের যোগফলটা যদি জিরো হয় তাহলে আমাদের একটা ট্রু ভ্যালু কি, ডাবল কোটেশন দিয়ে হচ্ছে ব্ল্যাক। হুম আর হুম। যদি এটা জিরো আপনার না হয় তাহলে আমার যে ফর্মুলা ছিল সামের, ওই ফর্মুলাটাই কাজ করবে। আবার সাম লিখে বসবে জাস্ট আগের ফর্মুলাটা আমরা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবো, তাহলে যেগুলো নাম্বার আছে ওইগুলো যোগ হবে, যেগুলো নাই ওগুলা যোগ হবে না। যোগ হবে না। ওকে, তাহলে আমাদের বাকি রইলো এটা, এটাকে আমরা ইফ এরর দিয়ে হ্যান্ডেল করে দিলাম, এখন আর কোনো এরর আসবে না। তাহলে হলো তো নাকি? হুম আর রিজেকশন যে সাইডে একটা ইয়া দেখা আছে ওটাতে তার কোনো কিছু আসবে না সূত্রের। সূত্র, আপনার সূত্র কি একটা- দিয়ে কি আসে না আসে ওই জিনিসগুলো মাথায় নিয়েন না। আপনারা নেবেন হচ্ছে যে হ্যাঁ কি লজিক আছে, ওই লজিকটা আপনি দাঁড় করাতে পারছেন কিনা, তাইলে হচ্ছে আপনি নতুন নতুন ফর্মুলা জেনারেট করতে পারবেন, নতুন নতুন আপনার ফাইল তৈরি করতে পারবেন। বুঝেন নাই? লজিকটা বোঝার চেষ্টা করেন, ওই লজিকটা কিভাবে ডেভেলপ করা যায়, ওই ওই জিনিসটা মাথায় অ্যানালাইসিস করেন। ঠিক আছে, তাহলে থাকেন। আমরা হচ্ছে এই আজকে এই ফরম্যাটটা বানানো শিখছি। ইনশাল্লাহ নেক্সট ডে তে আমরা আরো একটা নতুন এরকম ফরম্যাট বানানো শিখবো, যেখানে আরো নতুন একটা অডিটেড ডাটা আছে, ওই ডাটাটা নিয়ে আমরা কাজ করব। এরকম আরো দুই একটা ফরম্যাট বানাইতে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো আমাদের হাতের নাগালে চলে আসবে। তারপর হচ্ছে আমরা আমরা এই শান্ত ভাই আমরা এই ফর্মুলাটা করার পরে তো আমরা ওই যে আপনি টেবিলে যে সবটা তৈরি করছেন তখন আমরা ওটার ভিতরে ঢুকতে পারবো এটা না বানালে তো ওটার ভিতরে ঢুকতে পারবো না। না না, তারপর হচ্ছে আমরা ওইটা শেষ হলে তারপর এরকম ড্যাশবোর্ড কিভাবে বানানো যায় ওই দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হব। ঠিক আছে। কিন্তু হ্যাঁ এখানে আমার একটা কোশ্চেন হলো যে আমরা এই যে এই ড্যাশবোর্ডে না আপনি আগেরটাতে আবার রিটার্ন যান আমরা এই যে টেবিলটা যেটা বানাইলাম হ্যাঁ, ওয়েট আমার এখানে এখন অবশ্য শো করে না লেট করতেছে হ্যাঁ এখন আসে। আমরা এই যে টেবিলটা বানালাম এই টেবিলটার আমাদের প্রথম কাজ হলো
আমরা এই সূত্রগুলা আর নেম আইডি গুলা যদি পাইতে যাই, তাহলে আমার আমার গ্রুপ ওয়ানের যে কিউআই, তার ফুল ডাটাটা আমার কাছে কালেক্ট করা লাগবে। হ্যাঁ এটা হ্যাঁ, আমার একটা নিচে একটা ডাটা অ্যাডমিনদের থাকা দেওয়া লাগবে, না লাগবে। এই ডাটাটা সে কোত্থেকে তার নিবে? হ্যাঁ, নাহলে তো সে নিতে পারবে না। সেম আমার অডিটরের ডাটাটা লাগবে, বায়ারের ডাটাটা লাগবে, অর্ডারের ডাটাটা লাগবে। মানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে ওই ডাটাটা আমার আমার এই নিচে যে শিট গুলান, এই শিট গুলার ভিতরে ওটা সিরিয়ালি নতুন যেটা আসবে ওটা আগে সেট করে নিতে হবে। হ্যাঁ